একটা কোম্পানির কথা বলবো। কোম্পানিটা কিন্তু এই মুহূর্তে প্রচন্ড রিস্কি জায়গায় চলে গেছে। অর্থাৎ কোম্পানিটা একটা মাল্টিব্যাগার কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসের মধ্যে একটা দুর্দান্ত কোম্পানি ছিল। ইনফ্যাক্ট আমি একটা সময় কোম্পানিটা নিয়ে প্রচুর অ্যানালিসিস করেছিলাম এবং একটা সময় এই কোম্পানিটাকে খুব পজিটিভ একটা ধারণা ছিল আমার। কিন্তু রিসেন্টলি বেশ কতগুলো পয়েন্ট বলবো, 7খানা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো কিন্তু নেগেটিভ দেখাচ্ছে। কোম্পানিটা আলটিমেটলি একটা দুর্দান্ত কোম্পানি, এলইডি লাইট রিলেটেড ডিজাইনিং এর উপর কাজকর্ম করা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রচুর বড় বড় প্রজেক্ট পেয়েছে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই মানে বিশেষ করে ইন্ডিয়ান রেলের বড় বড় প্রজেক্ট রয়েছে। এছাড়া আরও যেসব কোম্পানিগুলো রয়েছে এদের মধ্যে ছিল আইআরসিটিসি, যেরকম রয়েছে এসবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, লার্সেন অ্যান্ড টুব্রো, ভারত ডায়নামিক লিমিটেড, কোল ইন্ডিয়া, এনপিসিআইএল, সায়েন্স সিটি, ভাইজাগ স্টিল, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, এলআইসি, এইচপিসিএল, ওএনজিসি, এয়ার ইন্ডিয়া, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। বিশাল বিশাল কোম্পানিরা একটা সময় মানে বিগত 3 বছর 21 সাল থেকে 24 সালের মোটামুটি ডিসেম্বর পর্যন্ত আমাদেরকে প্রায় 500% রিটার্ন দিয়েছিল। 3 বছরের মধ্যে একটা স্বপ্ন তৈরি হয়েছিল। অতএব তারপর থেকে আজ পর্যন্ত প্রায় 56 থেকে 60%, বিগত 1 বছরের মধ্যে প্রায় 50% পড়ে গেছে, 50% পড়ে গেছে। এবার সেইগুলো যে কারেকশন হতে পারে, এটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু আমাদের কাজ হবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা। ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলতে প্রতি 3 মাস বাদে বাদে কোম্পানিটার একটা কিন্তু অ্যানালিসিসের জায়গা থাকা দরকার, যেখান থেকে কোম্পানিটা ভালো খারাপ, কতটা খারাপ, কি অবস্থায় পরিস্থিতি পড়ছে, নাকি এরপরে পজিটিভ হবে, সেগুলো বোঝায়। আজকের ভিডিও সবকিছু বলার আগে, এই ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল ভিডিও। দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন। বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ অর ইউর অ্যাডভাইজার। পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে পয়েন্টটার দিকে আসবো সেটা হচ্ছে কোম্পানিটা কি তাহলে কেইন্সের মতো অবস্থা হবে, নাকি তার থেকেও খারাপ একটা অবস্থা হবে, যে কোম্পানিতে জেনসল ইঞ্জিনিয়ারিং হতে চলেছে কোম্পানিটা। এটা কি জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা বুঝতে হবে আমাদেরকে। কোম্পানির নাম কি? মাইক ইলেকট্রনিক্স। মাইক ইলেকট্রনিক্স লিমিটেড এটা একটা দুরন্ত কোম্পানি। এই কোম্পানিটা যাকে আমরা বলবো একটা সময় প্রচুর অর্ডার নিয়ে রয়েছে, ইনফ্যাক্ট এখনো অর্ডার রয়েছে বড় বড়। ইন্ডিয়ান রেলওয়ের যে সমস্ত বোর্ডগুলো তৈরি, সেখানে কাজ, সারা ভারত জুড়ে কাজ চলছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, একটু আগে যেটা বললাম, লার্সেন অ্যান্ড টুব্রো, ভারত ডায়নামিক লিমিটেড, আইআরসিএল, এই সমস্ত অনেক অনেক এটসেট্রা আরও সমস্ত বড় বড় ক্লায়েন্ট রয়েছে, এদের প্রচুর অর্ডার রয়েছে। কিন্তু সেগুলো তো খুব সুন্দর কথা, খুব ভালো কথা একটা কোম্পানি ওঠার জন্য, তাহলে তো পড়ছে কেন? আমি এবারে যে ঘটনাগুলো বলতে চলেছি খুব গুরুত্বপূর্ণ এবং টোটালি একজন ফান্ডামেন্টালিস্ট যারা রয়েছে, ফান্ডামেন্টাল অ্যানালিস্ট, তার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু পয়েন্টগুলো আমি বলতে চলেছি। একটা একটা করে পয়েন্ট আমি যেগুলো যেগুলো নোট ডাউন করেছি, যেগুলো মনে হয়েছে এইগুলো রিস্ক তৈরি করতে পারে এবং ভবিষ্যতে গিয়ে এটা কেইন্সের মতো অবস্থা আসতে পারে, এমনই একটা অবস্থা দাঁড়াতে পারে বলে আমি মনে করেছি। ফার্স্ট পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে এই কোম্পানিটা কিন্তু যেটা বক্তব্য আমরা ক্যাশ ফ্লোর মধ্যে দেখতে পাচ্ছি, ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি গতবারে ছিল 13 কোটি নেগেটিভ, এবারে দেখছি 49 কোটি নেগেটিভ হয়ে গেছে। এটা একটা কিন্তু আমাদেরকে বেশ গুরুত্বপূর্ণ নেগেটিভ পয়েন্ট ইন্ডিকেট করে। ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি নেগেটিভ হওয়ার কথা অর্থ কি? আমরা আগে ক্যাশ ফ্লো যারা যারা দেখেছেন তাদেরকে এটা বলার মানে নেই কোনো, সব তারা জানেন। তিনখানা ভিডিও শুধু ক্যাশ ফ্লো নিয়ে করেছিলাম, এতটা গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছিল। জানি না কেউ যদি না দেখেন, এখানে বেস্ট ইনভেস্টর চ্যানেলে একবার গিয়ে লক্ষ্য করে দেখতে পারেন। এখানে ক্যাশ ফ্লো প্রথম থেকে দেখবেন, মানে প্রথম যেখানে ক্যাশ ফ্লো শুরু করেছি 3টে পরপর দেখবেন, কারণ 3টে সিরিজের 3টে বিষয়কে নিয়ে বলেছি। প্রথম থেকে এক্সাম্পল দিয়েছি, কোম্পানি উদাহরণ দিচ্ছি, সেগুলো সব বলেছিলাম। এখানে যদি আমি বলি ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি মাইনাস হওয়াটা একটা খারাপ ইন্ডিকেশন দেয় কোম্পানিটা বেশ গর্তে পড়তে চলেছে। এবং এখন এমনই কমপ্লিকেসি চলে আসছে মার্কেটে, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ব্যাপারগুলো মানে খুব জটিল হয়ে পড়ছে। আগের সেই জাস্ট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখলাম, লস হলো, এক্সিট করলাম, সেটা চলছে না। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টকে ম্যানিপুলেট করে দিচ্ছে, করে প্রচুর সেলস দেখাচ্ছে, ঋণ নিয়ে প্রফিটেবিলিটি বাড়াচ্ছে, কিন্তু ক্যাশ ফ্লোকে এখনো এরও নেগেটিভিটি আছে, এর ক্যাশ ফ্লোকেও ধরতে চেষ্টা করছে। হয়তো কিছু বছরের মধ্যে ক্যাশ ফ্লোর মধ্যেও চলে আসবে, কিন্তু এখনো পর্যন্ত ক্যাশ ফ্লোকে আটকাতে পারছি আমরা, মানে ধরে বলতে পারছি। তো এখানে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি যখন 49 কোটিতে চলে এসছে, মানে জানবেন অপারেশন লেভেল থেকে যে কাজকর্মগুলো হচ্ছে সেখানে কোনো গলতি রয়েছে। গলতি রয়েছে মানে ক্যাশটাকে আনতে পারছে না ওরা। নাম্বার 2,
রিসিভেবলস, রিসিভেবলস কি কাজে লাগে, রিসিভেবলসটা কি জিনিস সব বলেছি ওখানে, এখানে বলতে গেলে একটা গোটা দিন লাগবে, মানে এতগুলো বিষয় রয়েছে। রিসিভেবলস দেখলাম 23 কোটি ছিল, এবারে 59 কোটি হয়েছে। মানে একটা তো কমার একটা তো ইঙ্গিত থাকে যে এই মুহূর্তে এতটা কমলো, মানে আমি ধার দিচ্ছি মানুষকে, আমার যারা যারা নিচ্ছি, আমার থেকে যারা কিনছে তারা, তাদেরকে আমি যখন ধার দিচ্ছি তারা রিকভারি হচ্ছে না, এটা হতে পারে? আমি জেনসলের সেম জিনিস দেখেছি, কেইনস টেকনোলজির সেম জিনিস দেখেছি, এবং কোটাক কিন্তু এটাকেই ধরেছিল একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে, রিসিভেবলস বেশি হওয়া মানেই একটুখানি সন্দেহ বাড়াচ্ছে। আমি অনেকগুলো পয়েন্ট অ্যানালিসিস করেছি, যেগুলো সব কটা একসঙ্গে যদি যোগ করি ফাইনাল তারপরে শেষে বলবো, এখন সেটা বলছি না, আগে ব্যাপারটাগুলোকে বোঝাই। 3 নম্বর পয়েন্ট যেটা মনে হয়েছে, কি মনে হচ্ছে, প্রোমোটার হোল্ডিং খুব স্লোলি, প্রোমোটার সেল করে চলছে খুব ধীরে ধীরে, এমনভাবে চট করে বুঝতে পারবেন না। মার্চ 2023 সালে ছিল প্রোমোটারের সংখ্যা ছিল 74%। নিজের একবার স্ক্রিনারে গিয়ে দেখে নেবেন এগুলো, আমি যেগুলো বলছি ঠিক বলছি না ভুল বলছি। জুন 2024-এ একটু লক্ষ্য রাখুন, হয়ে গেছে 67%। এক বছরে আস্তে 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 কমিয়ে গেছে। জুন 2025-এ যদি আসেন দেখবেন 62.06%, 62.06। আর ডিসেম্বরের রিসেন্ট খবর যেটা পেলাম তাতে চলে এসছে 55%, 55.52। তার মানে প্রোমোটার ছিল 74, চলে এসছে 55, খুব স্লোলি, কয়েক বছর লেগেছে এই জায়গাটা আসতে। এটা কি কিছু ইন্ডিকেট করছে? উত্তরটা আপনাদের কাছে, যারা অনেকে এই মাইক ইলেকট্রনিক নিয়ে স্বপ্ন দেখছেন, বা একটা সময় আমিও তো এই কোম্পানিটাকে বলেছিলাম, কোম্পানিটা অবশ্যই এখনো পর্যন্ত কোম্পানির বেশ কয়েকটা পয়েন্ট এখনো ভালো রয়েছে, কিন্তু এইগুলো টোটালি মানে এগুলো একদম অ্যানালিসিস করতে হবে সব সময়তে, মানে এতটা অ্যালার্ট আগেরকার দিনের নয়, সেই কিনে একদম চোখ বুজে রাখলাম সেই স্টক নয় এগুলো। এগুলো যেরকম তোমার রিটার্ন বহু গুণ দেবে, ততখানি এগুলো গর্তে পড়ার সম্ভাবনাটা তত গুণ থাকে। তাহলে 3 নম্বর পয়েন্ট কি বলেছি, প্রোমোটার, প্রোমোটার কিন্তু আস্তে আস্তে সেল করে যাচ্ছে। 4 নাম্বার বলবো যে পয়েন্টটার কথা, ডেটার্স ডে, ডেটার্স ডে ডেঞ্জারাসলি ইনক্রিজ করেছে 324 ডে, 324 দিনে চলে গেছে ডেটার্স ডেকে। ডেটার্স ডে হঠাৎ ভয়ানক ব্যাপার কেন, একটু পড়াশোনা করতে হবে, একটু দেখতে হবে, একদম সার্চ করে নাও গুগলে গিয়ে ডেটার্স ডে ব্যাপারটা কি। আমি এখান থেকে বলতে পারি, আবার একই জিনিস ধরিয়ে দেবো, আবার বুঝবে, নিজে সার্চ করলে নিজের একটুখানি কনফিডেন্সটা বাড়তো। নাহলে আমি সব বলে দিলে, শুধু এইটুকু জেনে রাখো, ডেটার্স ডে বাড়া মানে কোম্পানির পক্ষে খারাপ। যত দেরি করে তোমার টাকাটা ফেরত আসছে, যারা ধার করেছে তারা ফেরত দিতে দেরি করেছে, গত কোয়ার্টার থেকে এই কোয়ার্টার প্রায় ডবল করে দিয়েছে, টাকাটা আসছে না। আবার 5 নম্বর পয়েন্টে সেটা হয়েছে ক্যাশ কনভার্সন সাইকেল, সেটা কিন্তু কমে গেছে, কমেছে মানে 228 ছিল, তার থেকে 180 দিনই পৌঁছেছে। এইবারে তো প্রশ্ন করবে, স্যার ক্যাশ কনভার্সন সাইকেল তো ভালো জিনিস, ক্যাশ কনভার্সন সাইকেল বেশি হওয়া মানে তো আমাদের পক্ষে ভালো, কেন ক্যাশ কনভার্সন সাইকেল ভালো, ভালো কেন? আমি যখন বিক্রি করছি তার সেখান থেকে টাকাটা উপায় হয়ে চলে আসছে। যদি তাই হয়, যদি সেটাই সত্যি হয়ে থাকে, ক্যাশ কনভার্সন সাইকেল কমছে, তাহলে কেন ডেটার্স ডে ডেঞ্জারাসলি বাড়ছে বলতে পারো? কেন রিসিভেবলস বাড়ছে আমাকে বলতে পারো? আমাকে তোমরা কমেন্টে লিখে দাও এই কারণটা, কারণ তোমরাও নিশ্চয়ই পড়াশোনা করছো ব্যাপারটা নিয়ে। ডেটার্স ডে যদি কমে, ডেটার্স ডে প্রচুর বাড়ছে 1 নাম্বার, আবার ক্যাশ কনভার্সন সাইকেল কমছে, দুটো কিন্তু দুটো রকম দাঁড়ায়। যদি ডেটার্স ডে বাড়ছে তার সঙ্গে ক্যাশ কনভার্সন সাইকেল বাড়ছে, আমি মেনে নিতাম যে এর মধ্যে কোনো প্রবলেম নেই। কিন্তু আমি কিভাবে উদাহরণ দেবো, মানে আমি তোমাকে বলতে পারি এরকমভাবে যে, আপনাদের এরকমভাবে বলতে পারি যে আপনি খাতা কলমে হিসেব দেখাচ্ছেন একরকম আর পাচ্ছেন একরকম। ক্যাশ কনভার্সন সাইকেল কমে যাচ্ছে মানে লোকে ভদ্র হয়ে গিয়ে আপনাকে টাকা ফেরত দিচ্ছে। আবার আপনি যখন খাতা কলমে হিসেব দেখাচ্ছেন সেখানে বলছেন প্রচুরভাবে বেড়ে যাচ্ছে ডেটার্স ডে, এখানে একটা কিন্তু জায়গা তৈরি করছে। এবার আসছি ভ্যালুয়েশন, ভ্যালুয়েশনটা বরাবরই কোম্পানিটা বেশি রয়েছে, এখন তো আরও বেশি দেখলাম, 99.4 হয়ে গেছে পি। ইন্ডাস্ট্রিজ যেখানে রয়েছে 27.5, 6 নম্বর পয়েন্ট পি রয়েছে 99.4, আর আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে 27.5, দ্যাট মিনস প্রচুর বেশি। 7 নাম্বার শেষ পয়েন্ট, প্রাইস টু আর্নিং গ্রোথ রয়েছে 2.10, যেটা 1-এর কম থাকা উচিত, অর্থাৎ গ্রোথ কমে যাচ্ছে। ভালো করে পয়েন্টগুলোকে একবারে সবগুলো সার্কেলের সবকটা পয়েন্টকে এক করার চেষ্টা করুন। 1 নাম্বার, আমার কোম্পানির অপারেটিং অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, -49 crore, এবং গতবারের থেকে প্রায় 13 ছিল, আজ হলো 49, কত গুণ হিসেব করে দেখুন।
নম্বরে রিসিভেবলস ডেঞ্জারাসলি বেড়েছে, 23 থেকে 59 হয়েছে। কেন হলো? 3 নাম্বার, প্রোমোটার কেন আস্তে আস্তে বিক্রি করে যাচ্ছে? এত ভালো একটা কোম্পানি, এত প্রজেক্ট পেয়েছে, কেন তবু প্রোমোটাররা ছিল 74 চলে এসছে 55, এত স্লোলি বিক্রি করেছে। কোয়ার্টারগুলো দেখলে কিছু ধরা যাবে না, কিন্তু বড় মাপের রেঞ্জে খেললে দেখা যাবে। 4 নাম্বার, ডেটার্স ডে ডেঞ্জারাসলি বাড়ছে, এত কেন? 324 দিন হয়ে গেছে ডেটার্স ডে, এটা ভালো জিনিস নয়। অপরপক্ষে ডেটার্স ডে যেখানে ভালো নয়, সেখানে ক্যাশ কনভার্সন সাইকেলটা কমছে কি করে? 228 থেকে 180 হলো কি করে? যদি 228 থেকে 180 হয়, তাহলে একটা সহজ অঙ্ক আমাদের বলে ভালো টাকা আসছে কোম্পানির হাতে, কোম্পানি কিন্তু ডিল করছে ভালো, খুব ভালো খবর এটা, ক্যাশ কনভার্সন সাইকেল কমছে। কিন্তু আমাকে একটা কথা তাহলে উত্তর দাও, যদি ভালো খবরই হবে তাহলে ডেটার্স ডে কেন বাড়ছে, রিসিভেবল কেন বাড়ছে? রিসিভেবলস বলতে কি বোঝাচ্ছে? রিসিভেবল বলতে বোঝাচ্ছে আমি যাদেরকে ধার দিয়েছি, আমি একটা পেন, আমি পেনটা বিক্রি করি, পেনের আমি একবারে পাইকারি মাল নিয়ে গিয়ে খুচরো ব্যবসাদের দিই, তারা বলে বিক্রি বারটা হলে দাদা টাকা পাবেন আপনি, বিক্রি বারটা না হলে আমি এখন কিছু দিতে পারছি না। তো তারা বিক্রি করে আমাকে দিতে গিয়ে হিমশিম খাচ্ছে, পেতে পেতে আমার বহুদিন দেরি হচ্ছে, অনেক টাকা ওদের কাছে পড়ে রয়েছে। বেশ, তাহলে ক্যাশ কনভার্সন সাইকেলটা কি বলছে? ক্যাশ কনভার্সন সাইকেল তো এই কথাটাই বলে যে আমার সেল যখন হচ্ছে, বিক্রি হওয়ার পরে টাকাটা ফেরত আসছে এবং খুব তাড়াতাড়ির সঙ্গে। আমার প্রোডাকশন হচ্ছে, আমি র মেটেরিয়াল থেকে প্রসেস, সেমি ফিনিশ গুডস, তারপরে সেটাকে ওয়ার্কিং প্রগ্রেস, তারপরে সেটা হয়ে গেল ফাইনালি আমি দিয়ে দিলাম, দিয়ে এটা ডিস্ট্রিবিউশন, সেলস থেকে বিক্রি হয়ে আমার কাছে টাকাটা ফেরত আসছে। তাহলে এটা এত ছোট হয়ে গেল কি করে? এত কুইকলি আসছে ক্যাশ, যদি ক্যাশ কুইকলি আসে তোমার সত্যি হয়, তাহলে সেই টাকাটার জন্য রিসিভেবলস বাড়ছে কেন? তার মানে কিছু লোক রিসিভেবল বেশি করে রেখে দিয়েছে, যেগুলো আই ওয়াশিং হতে পারে, এমন কিছু হতে পারে থার্ড পার্টি কিছু ট্রানজাকশন করেছে, ভবিষ্যতে কি ধরা পড়তে পারে। থার্ড পার্টি ট্রানজাকশনগুলো কিন্তু চেপে গেছে, যেগুলো থার্ড পার্টির এখনই ধরা যাবে না। অ্যানুয়াল রিপোর্টটা অ্যানালিসিস করার চেষ্টা করো, ডাউনলোড করার চেষ্টা করো, যদি সিরিয়াস হও, মাইক ইলেকট্রনিক্সে ইনভেস্ট করে থাকো, তাহলে অবশ্যই অ্যানুয়াল রিপোর্টে যাও। স্কিনার মতো অ্যানুয়াল রিপোর্ট পাবে, শেষে গিয়ে ডকুমেন্টের নিচে গিয়ে দেখো অ্যানুয়াল রিপোর্ট ওখানে পেতে পারো। কোম্পানির নিজে ওয়েবসাইটে যাও, সেখানে দেখো শেষে গিয়ে ইনভেস্টার এরিয়া কর্নার বলে জায়গা আছে, সেখানে গিয়ে ক্লিক করে দেখো এখানে অ্যানুয়াল রিপোর্ট আছে। কিছু না পাও, গুগলে গিয়ে মাইক ইলেকট্রনিক্স অ্যানুয়াল রিপোর্ট সার্চ করো, খাটো, একটার পর খাটো, দেখো বাকিগুলো হয় কিনা। ভ্যালুয়েশন তো এখন এতটা বেড়ে গেছে, ভ্যালুয়েশন প্রায় 100-র কাছে চলে গেছে ভ্যালুয়েশন, যেখানে 27 নর্মালি কাজ করছে। গ্রোথ কমে গেছে, পিইজি 2.10 হয়ে গেছে। একটু ভাবুন ব্যাপারটাকে নিয়ে, একটুখানি স্টাডি করুন ব্যাপারটা। আজকে এখানে শেষ করছি। মাইক ইলেকট্রনিক্সের রিসার্চ অ্যানালিসিসের কাজ করেছি, এবং সে ব্যাপারে আমি এইটুকু আপনাদের বলতে পারি, কোম্পানিটার বেশ কয়েকটা জায়গা আমার সন্দেহ তৈরি করছে। আমি কেইন্সের কিছুটা দেখেছি, কেইন্স খারাপ এখনো বলবো না, কেইন্সের রেজাল্ট আসলে তারপর বুঝবো কোম্পানি কি করছে না করছে। একটা রেজাল্ট নয়, রেজাল্ট এখন দেখাবে ওরা যে খুব ভালো হয়েছে এমন কিছু করে, তারপরে প্রচুর লোক এন্ট্রি নেবে, তারপর সুতরাং খুব সাবধান। আরও বাজে লাগছে জেনসন ইঞ্জিনিয়ারিং, যেটা আমি কোনোদিনই নেইনি, কারণ বহু প্রথম দিন থেকে বুঝেছি কোম্পানির অবস্থা খারাপ, কিন্তু যারা নিয়ে একদম ফেসে গিয়ে শেষ হয়ে গেছে, তারা যে কেন শেষ হয়েছিল, তাদের কোথায়, সেই জিনিসগুলো একটু বুঝতে হবে। তো একটু ভালো করে ফান্ডামেন্টালগুলো পড়ার চেষ্টা করুন। যদি বুঝতে অসুবিধা হয়, যদি মনে হয় কোনো কিছু, বেস্ট ইনভেস্টরগুলো চ্যানেলে, যে চ্যানেলটা, সেখানে গিয়ে মেম্বারশিপ নিয়ে দেখতে পারেন। অতি সামান্য টাকা, 29 টাকা একটা জায়গা, 59 টাকা একটা জায়গা রেখেছি। এখানে টেকনিক্যাল ব্যাপারটা দিয়ে কিছুটা আগে এখানেও বেশ কিছু জায়গা আমি বলে রেখেছি, মেম্বারশিপ নিয়ে দেখতে পারেন, সেখানে টেকনিক্যাল ব্যাপারগুলো বুঝিয়েছি। টেকনিক্যালি ধরা যায়, টেকনিক্যাল এই জায়গার মধ্যে কোথায় কি দাঁড়িয়ে রয়েছে পাওয়া যায়, কিন্তু ফান্ডামেন্টালটা একদম আগে দেখিয়ে দিচ্ছে, মানে 6 মাস আগে ফান্ডামেন্টাল দেখিয়ে দিচ্ছে কোথায় গিয়ে আটকাচ্ছে। আর এরপরে মাস কয়েকের পরে গিয়ে টেকনিক্যাল দেখানো শুরু করে দেবে, যে কেন সাপোর্টে গিয়ে, কেন ওরা সাপোর্টে একটা বেস তৈরি করে ফেলেছে, তার উপরে উঠতে পারছে না, প্রতিবারই সাপোর্ট থেকে ভেঙে নিচে পড়ে যাচ্ছে এবং সাস্টেন করছে না। ইনভেস্টরদের যে বিশ্বাসযোগ্যতা সেটা হারিয়ে ফেলছে। ভলিউম কমছে, ভলিউমের দিকে লক্ষ্য রাখুন, সেখানে দেখবেন ভলিউমটা কিন্তু পড়ছে। এবং কখনো এরা মানে কি, ভলিউম অফকোর্স বায়ার সেলার দুজনে থাকে, কিন্তু দুজনের কেউ সেখানে কিন্তু সাহস করছে না বেশি, মানে টাগ অফ ওয়ার হওয়ার জায়গাটাই নেই, ফাঁকা হয়ে গেছে। সেইগুলো কিন্তু একটু ভাবতে হবে, একটু নিজে চর্চা শুরু করুন। আমি নিশ্চিত এখান থেকে একটা ভালো কিছু শিখতে পারবেন। আমি বলছি না আজই এই মুহূর্তে বলছি না যে কোম্পানিটা শেষ, কোম্পানি একটা গাড্ডায় পড়তে চলেছে, আমি সেটা স্পষ্ট চোখে দেখতে পাচ্ছি। এবার গাড্ডা থেকে উঠে আসতে পারে,
আবার এটাকে কোনো চেঞ্জেস করতে পারে, ভালো কিছু হঠাৎ করে কোনো লোন ফোন এক্সট্রা নিয়ে, বাইরে থেকে টাকা নিয়ে কিছু এক্সট্রা টাকা ব্যবস্থা করে কোনোভাবে জাম্প করে যেতে পারে, অথবা একদম শেষ হয়ে যেতে পারে, মুছে যেতে পারে, দুটোর একটা হতে পারে। তো আমি পজিটিভ আশা নিয়ে কিন্তু শেষ করছি।